2011-তে আমরা ক্ষমতায় এসেছি, 16-তে এসেছি, 21-এ এসেছি, 24-এ মানুষ আমাদের সমর্থন করেছে। এটার কারণটা কি? কারণ মানুষ টেলিভিশনের ডিবেট, সোশ্যাল মিডিয়া ট্রোল আর কিছু হাতে গোনা মাকু বা বিজেপির ওই যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত মিছিল, ওই দৃশ্য দেখে মানুষ ভোট দেন না। মানুষ ভোট দেন তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে। আর বাংলার মানুষ জানেন, বাংলার মহিলারা জানেন, বাংলা এমন একমাত্র রাজ্য যেখানে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় ঘটেও পুলিশ স্ট্রং এবং প্রম্পট অ্যাকশন নেয়। এবার আপনি আমায় বলছেন দেবাংশু একটা ঘটনাও কেন ঘটবে? এখানে আমি আপনার সাথে 100 নয় 500% সহমত। একটা ঘটনাও ঘটা উচিত না। কিন্তু দুঃখের বিষয় দাদা, এটাও আমাদেরকে মানতে হবে, আপনি তো এটা দেখেছেন যে লাস্ট 6 মাসে ফারাক্কা প্রত্যেকটা কেসে 60 দিনের শোনানো হয়েছে, হুইচ ইজ রেকর্ড। ভারতবর্ষে অন্য কোনো স্টেটে পরপর মামলায় 60 দিন শোনানোর ইয়ে নেই। এবার আমি আপনাকে একটা কথা বলছি, আচ্ছা আমি আপনি কেউ গ্যারেন্টি দিতে পারি আমাদের আশেপাশে যে মানুষগুলো ঘুরছে তারা সবাই ভালো মানুষ? আমরা কিন্তু কেউই গ্যারেন্টি দিতে পারি না। আমরা বিশ্বাস করে বহু মানুষের সঙ্গে একসাথে থাকি, এক জায়গাতে যাই, আমাদের দিদি বোনেরা বহু মানুষের সাথে, বহু বন্ধুদের সাথে মেশে, ট্রেনে জার্নি করে, বাসে জার্নি করে, অফিস কলিগের সাথে মিশছে, আপনিও আপনার কলিগের সাথে মেশেন, আমরাও আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে মিশি। কালকে আজকেই দেবাংশুর সাথে আপনি শুটিং করছেন, কালকেই দেবাংশুর যে মস্তিষ্ক বিভ্রাট ঘটতে পারে এটা তো আজকে আপনি চ্যানেলে বসে বুঝবেন না। তো কালকে যদি আমি একটা বদ্ধ ঘরে বা এমন কোনো একটা জায়গা যেখানে ধরুন প্রশাসনের রিচ নেই বা সেখানে প্রশাসনের কোনো ব্যক্তি নেই, সেরকম একটা জায়গায় আমার কোনো একজন ব্যক্তি যে পরিচিত তার সঙ্গে যদি আমি এমন কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলি, তখন আমাকে দেখতে হবে পুলিশ কতটা স্ট্রং অ্যাকশন নিচ্ছে। এবার আমি আপনাকে বলছি, আপনি বলবেন দেবাংশু এই ঘটনাগুলো ঘটবে কি ঘটবে না নির্ভর করে দৃষ্টান্তমূলক শাস্তির ওপর। কত স্ট্রং শাস্তি দিতে পারছি আমরা তার উপরে অপরাধীরা ভয় পায়। আমি আপনাকে বলছি যে ছেলেটা দেখো, তুমি মনোজিতের কথা বলছো নিশ্চিতভাবে, কিন্তু মনোজিতের তো এই যে প্রভাব বা পাওয়ার সেটা তো একদিনে হয়নি দেবাংশু। দীর্ঘদিন থাকতে 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 তার এই প্রভাব হয়েছে, তার এই প্রতিপত্তি হয়েছে, সে জানে তার সম্পর্কে যেটা জানতে পারা যাচ্ছে। এবং ওখানে প্রচুর অনেক ছাত্রীকেই নাকি সে এইরকমভাবে প্রপোজাল দিত, তারপর কুকর্মে লিপ্ত হওয়ার কথা সে বলতো, শোনা যাচ্ছে, এটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু একদিনে না না, আমি সেটা দেখো, একটা জিনিস হচ্ছে যে কোনো একজনের প্রভাব তো এইরকম ভাবে হয় না একদিনে, সে তো দীর্ঘদিন ধরে নিশ্চয়ই তার প্রভাব বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস বা টিএমসি। আমি বলছি দাদা, আপনারা যে স্ক্রিনে ছবি দেখাচ্ছেন মনোজিতের কোনো সিঙ্গেল ছবি নেই, আমাদের নেতাদের সঙ্গেই ছবিগুলো কেন দেখাচ্ছেন? এর অর্থ কি? আপনি বলবেন এর অর্থ হচ্ছে নেতাদের সঙ্গে আছে মানে প্রতিপত্তি পেয়েছে। আমি একদমই সেটা বলছি না, একদমই সেটা বলছি না। নেতাদের সঙ্গে কেন ছবিগুলো দেখাচ্ছেন? কিন্তু এটাও সত্যি, তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা, এবং সেই কারণে তার তৃণমূলের নেতাদের সঙ্গে তার কথা হতে পারে, দেখা হতে পারে, সাক্ষাৎ হতে পারে, সেটাই কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে টিএমসিপিতে ওর যে প্রভাব বেড়েছে সেটা তো নিঃসন্দেহে সত্যি। এবার আমি আপনাকে তিনটে কথা বলি দাদা। প্রথম কথা হচ্ছে, আমি যে বিভিন্ন এই যে কালকে অশোকনগরের কথা বললেন, অশোকনগরে আমার দুদিন আগে মিটিং হলো। এই যে অশোকনগরে মিটিং থেকে আমি যখন গাড়িতে উঠছি, আমার সঙ্গে কম করে 40-50 জন সেলফি তুলেছে। আচ্ছা, আমার কি সম্ভব প্রত্যেকে ব্যাকগ্রাউন্ড জন্য সেলফি তোলা? না, একদমই নয়, একদমই নয়। যদি আমি সেলফিটা না তুলি, ধরুন আপনি এত পপুলার একজন আজ তাক বাংলার অ্যাঙ্কার, আপনি পরিচিত মুখ, আপনি রাস্তায় বেরোলেন, একজন লোক আপনাকে বলো দাদা একটা ছবি তুলতে পারি, আমি আপনার প্রোগ্রাম দেখি, আপনার অ্যাঙ্কারিং আমার খুব ভালো লাগে। আপনি যদি তাকে ছবি তুলতে অ্যালাউ না করেন, সে বলবে এই লোকটার অহংকার বেড়ে গেছে একটুতেই। আর যদি আপনি ছবি তোলেন, কালকে যদি লোকটা কিছু খারাপ কাজ করে আর আপনার সাথে যদি তার ছবি তুলে ভাইরাল করা হয়, এটা কি আপনার দোষ? নয় তো। 2 নম্বর কথা হচ্ছে, নরেন্দ্র মোদীর সাথে আশারাম বাপুর ছবি আছে, তাহলে কি নরেন্দ্র মোদীকে আশারাম বাপুর সমানই অপরাধী বলা যায়? নরেন্দ্র মোদীর এক একটা চিফ মিনিস্টারের সঙ্গে হরিয়ানার বাবা রাম রহিমের সম্পর্ক আছে, এরা দোষী সাব্যস্ত, নট অনলি অ্যাকিউজ, দোষী সাব্যস্ত। এবং শুধু তাই নয়, দোষী সাব্যস্ত হওয়ার পরে এবার হরিয়ানা ইলেকশনে প্যারোলে মুক্তি দিয়েছিল তাদেরকে, শুধু হরিয়ানার ভোট নেওয়ার জন্য, কারণ বাবা রাম রহিমের নাকি 1 কোটির ওপর ভক্ত হরিয়ানাতে, সেটার জন্য প্রমাণিত হওয়ার পর। তো তার মানে কি রাম রহিমের সাথে মনোহর লাল খাট্টার থেকে শুরু করে যাদের ছবি আছে তারা একই অপরাধী? নরেন্দ্র মোদীর সঙ্গে বিজয় মালিয়া, মেহুল চোকসিদের ছবি আছে, এদেরকে মেহুল ভাই বলেছিল নরেন্দ্র মোদী, নীরব ভাই বলেছিল। ভাই বলার পর এরা টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তার মানে এরা চোর। আপনারও এদের চোর বলতে আপত্তি নেই, আমার এদের চোর বলতে আপত্তি নেই, দেশের টাকা মেরে যারা পালিয়ে যায়। তাহলে এরা কি নরেন্দ্র মোদীর হাত এদের মাথায় থাকার পর এরা চুরি করতে পারলো? তাহলে নরেন্দ্র মোদীর এটার ক্ষেত্রেও কি আমি বলতে পারি একদিনে এদের ক্ষমতা হয় না? দেশের প্রধানমন্ত্রী যদি ভাই বলে কাউকে ডাকে, তাহলে সে দেশের টাকাকে নিজের বাবার সম্পত্তি মনে করে নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারে।
তাহলে যদি আজকে মনোজিতের সঙ্গে 4টে ছবি থাকা আর আমাদের দলের মেম্বার হওয়ার জন্য আমরা দায়ী হই দল হিসাবে, তাহলে একই রকম ভাবে মেহুল চোকসি, ললিত মোদী, নীরব মোদীদের জন্য একই চোর উপাধিতে নরেন্দ্র মোদীকে চোর বলতে হয়, ডাকাত বলতে হয়। আর আসারাম বাপু আর রাম রহিমদের জন্য একইভাবে নরেন্দ্র মোদীকে আমি উচ্চারণ করছি না, ওই একই অপরাধে অপরাধী বলতে হয়। সেটা কি বলা যায় লজিক্যালি? বলা যায় না। তা আমার দলের ক্ষেত্রে কেন বলা যাবে? আপনার তৃতীয় প্রশ্ন যে দেবাংশু একদিনে কারো প্রতিপত্তি হয় না, কারেক্ট। ছেলেটা আস্তে আস্তে ক্ষমতার শীর্ষে পৌঁছেছে, কারেক্ট। কিন্তু আমি আপনাকে বলছি আমাদের দলের হাজার হাজার ছেলে আস্তে আস্তে ক্ষমতার শীর্ষে পৌঁছচ্ছে, আস্তে আস্তে বড় পদে যাচ্ছে। এই দেবাংশু 2018 সালে কেউ ছিল না। এই দেবাংশু একটা পাড়ার মধ্যবিত্ত বাড়ির ছেলে ছিল, তাকে একটা দল তুলে এনে মুখপাত্র করেছে, যুব সাধারণ সম্পাদক করেছে। 2021-এ ছেলেটা প্রধান অন্যতম স্টার ক্যাম্পেনার হয়েছে, বাংলার মানুষের পরিচিতি পেয়েছে। তারপরে তাকে আইটি সেলের প্রধান করা হয়েছে, ফাইনালি লোকসভার কনিষ্ঠতম ক্যান্ডিডেট করা হয়েছে। আমাকেও তো দল প্রশ্রয় দিয়েছে। কালকে আমি যদি একটা খারাপ কাজ করি রাস্তায় বেরিয়ে, তার দায় আমার দলের? দল কি জানে দেবাংশু এই কাজটা করতে পারে তাই একে প্রশ্রয় দেব না? আমাদের দলের হাতে কি প্রত্যেকে দলে একজন করে কি হস্তরেখা বিধ পুষতে হবে এবার থেকে, জ্যোতিষবিদ পুষতে হবে এবার থেকে? কিন্তু পসিবল নয়। একজন মানুষ তিনি যদি মানে তুমি এটা তোমার উদাহরণ দিয়েই বলি, দেবাংশু যদি কোনো একটা কাজ করে সে তো একদিনে ঘটাতে পারবে না, দীর্ঘদিন ধরে করে করে তারপর সেই জায়গায় পৌঁছতে হবে, এবং তার খবর দলের কেউ জানতে পারবে না, দল কোনোভাবে ইনফরমেশন পাবে না। দেবাংশু এটা কি বলছো? এখানেই মুশকিল। আমার বক্তব্য হচ্ছে এইসব যারা জানোয়ার বদমাইশ ছোট লোকগুলোই কাজ করেছে, এরা আগে কটা রেপ করে কেস খেয়েছে? এরা তো ফার্স্ট টাইম অফেন্ডার এইরকম ভয়ঙ্কর কাটবে। এর আগে কেস আছে, এর আগে এরকম কিছু কেস করে পুলিশের পিসিআর ভ্যান ভাঙচুরের অভিযোগ আছে, এরকম কেস আছে, এগুলো আমি মানছি। কিন্তু এই যে মামলা, এটা তো ফার্স্ট টাইমের জন্য হলো, তো এক্ষেত্রে ফার্স্ট টাইম অফেন্ডার। আপনার যুক্তিটা আমি মেনে নিতাম, এই ছেলেটার যদি এর আগে ধর্ষণ সংক্রান্ত মামলা থাকতো, তারপরে আমার দল এইসব লোকগুলোকে যদি প্রশ্রয় দিত, তাহলে আপনার কথাটা একদম যুক্তিযুক্ত হতো। যেমন আপনি দেবাংশুর কথা বলছেন, দেবাংশু কালকে যদি ধরুন এমন কোন একটা অপরাধ করলো, যে অপরাধটা সে দীর্ঘদিন ধরে করতে করতে এসে আজকে একটা বড় অপরাধ করছে, সেটা দল দেখতে পায়নি, সেদিনকে কিন্তু দলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু দেবাংশু এমন একটা অপরাধ করলো যে অপরাধটার কোনো ট্রেলার থাকে না, যে অপরাধটার কোনো আগাম, মানে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি মাথা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেলাম, কালকে আমি একজনকে খুন করে দিলাম রাস্তায়, এটার আগাম ট্রেলার কি থাকতে পারে দলের কাছে? একদমই তোমার এই যুক্তি, অবশ্যই তোমার এই যুক্তি, আমরা একটা পয়েন্ট অবশ্যই রয়েছে যে দলের দায় কি, কিন্তু আমার প্রশ্ন সেই জায়গাতেই যে দলে যে ছেলেটি বড় হলো, নেতা হলো এতদিন ধরে, এর আগে আমি যে এরপর ডেটাগুলো দেখাবো সেই ডেটাতেও তোমার এই প্রশ্নের একটা উত্তর তুমি পেয়ে যাবে অবশ্যই। আমাদের সঙ্গে থাকো দেবাংশু। আমাদের দর্শকদের জন্য বেশ কিছু ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, যারা সারা দেশে যে বিভিন্ন রকমের যে অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধগুলোর একটা ডেটা দেয়।